নন্দিনী নামের একটা আইডি থেকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো। আমি অ্যাকসেপ্ট করি নাই। রাতের বেলা দেখলাম, তার পরের দিন দেখলাম যে অনেকগুলো মেসেজ করছে। হ্যাঁ, তো রাতের বেলা দেখে যখন ঘুমিয়ে পড়লাম, অ্যাকসেপ্ট করি নাই, ভাবিও নাই কে। তারপরের দিন নাস্তা করে ফোনটা হাতে নিয়ে যখন মেসেজের সাউন্ড পেলাম, তখন চেক করলাম, দেখতে পারলাম আইডির নাম নন্দিনী। আমাকে মেসেজ করছে, হ্যালো কেমন আছেন, এই লিঙ্কটাতে ক্লিক করে একটু দেখে আসুন। আপনি যদি চান তাহলে ফ্রিতে ঘুরতে যেতে পারবেন, মানে ট্যুর বাইরের দেশে। আপনার ভাগ্য যদি ভালো থাকে তাহলে আপনি অনেক দেশেই যেতে পারবেন, নেপাল টেপাল অনেক দেশে যেতে পারবেন, কিন্তু এখানে কিছু নিয়ম আছে। উনি এরকম করে লিখছে, মেসেজ লেখার পরে বলছে আপনি যদি রাজি থাকেন তাহলে আমাকে একটু জানিয়ে দিবেন। এরপরে আমি তার আইডিতে ঢুকলাম, ঢুকে দেখতে পারলাম মেয়েটার নাম নন্দিনী, হয়তো বা নাম তো যেহেতু জিজ্ঞেস করিনি, আইডিতে নন্দিনী দেওয়া। তো তারপরে তার আইডি ঘাটাঘাটি করে তার পিক দেখতে পারলাম, দেখলাম যে মেয়েটার বয়স হয়তো বা এই যে 22-23-এর মতো হবে। তারা একটা গ্রুপে কাজ করে জানতে পারলাম আইডি ঘাটাঘাটি করে। সো ওখান থেকে অনেক মানুষকেই মানে ফ্রিতে ট্যুরে নিয়ে যাওয়া লাগে, আর সেক্ষেত্রে ওদের কিছু অর্ডার মানে ওদের কিছু প্রোডাক্ট কিনতে হবে। আপনি অর্ডার করবেন, সেটা কিনবেন, যদি লটারি ভাগ্যে লেগে যায় তাহলে আপনি ফ্রিতে ঘুরতে পারবেন। হ্যাঁ, সো তারপরে আমি সেই মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মানে ফ্রিতে কি কোনো সুযোগ করে দেওয়া যায় না? আমি তো অর্ডার করতে পারবো না, আমার কাছে তেমন টাকা টুকা নাই, আপনি যেহেতু লিঙ্ক দিলেন ফ্রিতে কি দেওয়া যাবে? তখন বললো আচ্ছা আপনার বাসা কোথায়? এরপর আমি বললাম আমার বাসা রংপুর। আপনার বাসা কোথায়? তখন বললো রংপুর। এটা কোথায়? আমি বললাম কেন, আপনি রংপুর বিভাগ চিনেন না? তখন বললো না, এটা কোন জায়গায় বলেন তো। এরপর আমি বললাম আরে রংপুর বিভাগ, যেমন ঢাকা বিভাগ সেরকম। তখন বললো ঢাকা মানে আপনি কি বাংলাদেশি? আমি বললাম যে হ্যাঁ আমি বাংলাদেশি। কেন, আপনি বাংলাদেশি না? তখন বললো ও সরি সরি সরি, আমি ভেবেছিলাম আপনি হয়তো বা আমাদের ইন্ডিয়ান, আসলে আমার বাসা কলকাতা, আপনি তো বাংলাদেশি। ও আই এম এক্সট্রিমলি সরি, আসলে এই গ্রুপের মধ্যে আপনার কিছু পোস্ট দেখে আপনাকে নক করছিলাম, ভেবেছিলাম আপনি হয়তো বা ইন্ডিয়ান হবেন। এরপর আমি বললাম যে ও আচ্ছা, তাহলে কি আমি যেতে পারবো না? তখন বললো আপনি তো অনেক দূরে, কিভাবে যাবেন, বা এটা সম্ভব না, যদি আমাদের দেশের হতো তাহলে ফ্রিতে একটা সুযোগ করে দিতাম। আমি বললাম যে ও আচ্ছা ঠিক আছে, ওকে, ব্যাপার না। সো এইভাবেই কথা শেষ হয়ে গেল। মেয়েটাকে অ্যাকসেপ্ট করার পর মেয়েটার বিভিন্ন ধরনের পোস্ট আসা শুরু হলো। হ্যাঁ, সেই সময় আমার ফোনের মধ্যে একটা কল আসলো, আমার মামা কল দিছে। আমার মামা আমাকে কল দিয়ে বলল তোর বড় আব্বু খুব অসুস্থ, বাংলাদেশে ঢাকায় নাকি বড় হাসপাতালে চিকিৎসা করলো, ওখান থেকে বলছে ইন্ডিয়ায় নিয়ে যাইতে, মানে চিকিৎসা হচ্ছে না। এরপর আমি বললাম ইন্ডিয়ায় যাওয়া লাগবে, কত টাকা পয়সা পড়বে? সো অনেক খরচ টরচ মিলে মানে আমরা 4 জন ইন্ডিয়ায় যাওয়ার প্ল্যান করলাম। মানে আমার বড় আব্বুর সাথে যাবে বড় আম্মু, আমি আর আমার মামা। আমাকে আমার বাবা মা ছাড়তে যাচ্ছিল না, বলছিল যে এত দূর নিজের খেয়াল রাখিস, বাইরের দেশ, কোনো কিছু না বুঝলে আবার পুলিশ ধরবে, মানে বাবা মা তো তেমন একটা বুঝে না। আমি বললাম যে আরে ঠিক আছে, প্যারা নিও না, এই তো আর 10-15 দিন পরে হয়তো বা যাওয়া লাগবে। সো আমি আমার ব্যাগ ট্যাগ গুছিয়ে নিলাম, যা যা দরকার প্রয়োজনীয় জিনিসপাতি সবকিছু নিয়ে আমি ঢাকায় চলে গেলাম। ঠিক আছে, ঢাকায় গিয়ে বড়ব্বুকে দেখলাম যে বড়ব্বু খুব অসুস্থ, এবং কি পাসপোর্ট ভিসা টিসা সবকিছু মানে দায়িত্ব আমার মামা নিছে, তিনি আর কি সবকিছু ঠিকঠাক করে দিচ্ছে। সো এরপর আমরা রওনা দিব 3 দিন পর। হ্যাঁ, রাত বাজে 11টা, আমি মেডিকেলের একটা বেডেই শুয়ে আছি। হ্যাঁ, ফোনটা স্ক্রল ডাউন করতেছিলাম ফেসবুক, সেই মেয়েটার একটা পোস্ট আসলো। পোস্টের মধ্যে সে সহ তার একটা আন্টির পিক ছিল, এবং কি লেখা ছিল অনেকদিন পর বাংলাদেশ থেকে আন্টি আমাদের বাসায় বেড়াতে আসলো। সো তখন আমি বুঝতে পারলাম বাংলাদেশেও হয়তো বা তার কোনো আত্মীয় স্বজন আছে। আমি তাকে নক করলাম, নক করে বললাম আচ্ছা আপনি ইন্ডিয়ায় কোথায় থাকেন, মানে কলকাতায় কোন জায়গায় থাকেন? তো তখন বললো আরে কলকাতায় আমার মামার বাসা, আমি ওখানেই থেকে পড়াশোনা করি, বাট আমি মানে শিলিগুড়িতে আছি। আমি বললাম যে ও আচ্ছা, আসলে একটা কথা বলতাম যদি মনে কিছু না নিতেন। তখন বললো হ্যাঁ বলো। এরপর আমি বললাম আসলে আর 2-4 দিন পর আমার বড় আব্বু অসুস্থ, ওনাকে নিয়ে ইন্ডিয়ায় যাচ্ছি, এটাই বললাম আর কি। দিল্লিতে নাকি একজন ভালো ডাক্তার আছে, সো ওনার ওখানেই যেতে হবে। তখন বললো ও আচ্ছা, বেশ ভালো কথা। সো তারপরে মেয়েটা আবার কোনো কিছু বলেনি, আমিও আর নিজের ইচ্ছায় কোনো কিছু বলি নাই। যে যাই হোক, এমনি জিজ্ঞেস করলাম, সবাই তো আর এক না, সবার মন মানসিকতা এক না। তো যাই হোক, রওনা দিলাম, চলে গেলাম ইন্ডিয়ায়। বাংলাদেশ থেকে ইন্ডিয়া, বাইরের দেশে ঘুরতে আসলে ভালোই লাগে, মানে সব কিছু একটু ভিন্ন না। আর দিল্লিতে অতটা বাঙালি নাই, তবে কলকাতায় বেশি বাঙালি। আমরা প্রথমে কলকাতা গেলাম, কলকাতায় আরও 2 জন লোক আমাদের সাথে অ্যাড হলো, তাদেরকে নাকি আমার মামা ভালো করে চেনে। সো ওনাদেরকে নিয়ে আমরা দিল্লি চলে গেছি। হ্যাঁ, প্রায় 3-4 দিন এরকম করে জার্নি করছি। একদিন সেই মেয়েটা মেসেজ করলো, মেসেজ করে বললো আপনার না ইন্ডিয়া আসার কথা, আপনি কি এসেছেন? এরপরে আমি বললাম যে হ্যাঁ আমি এসেছি, দিল্লিতেই আছি বর্তমানে। তখন বললো আচ্ছা দিল্লি, আমি মনে হয় কালকে দিল্লি ঢুকবো, আমার একটা কাজ আছে, একটা প্রোডাক্টের কাজ আছে, ঢুকতে পারি কালকে, আপনি কোথায় আছেন, কোন জায়গায়? এরপর আমি বললাম আসলে এই জায়গাটার নাম তো আমি জানি না, তবে সব থেকে বড় যে হাসপাতালটা। এরপরে আমি একটা পিক তুলে ওনাকে দিলাম। তখন বললো আচ্ছা ওই জায়গায় আছেন, ও আচ্ছা ঠিক আছে থাকুন, আমিও ওই যে যাবো দিল্লিতে, আমার কাজটা শেষ করার পর যদি ওখানে থাকা হয়
তাহলে হয়তো বা আপনার সাথে দেখা হতে পারে, আপনি কি আমার সঙ্গে দেখা করবেন, এরকম করে সে বললো। তো তখন আমি বললাম যে আচ্ছা আচ্ছা, আপনার সাথে কখনো না কলে কথা হয়নি, একটাবার কল দিবেন। তো তখন সে আমাকে কল করলো, কল করে সে আমাকে বললো কেমন আছেন। আমি বললাম ভালো আছি, তবে খুব একটা টেনশনে আছি বড় আব্বুকে নিয়ে, তিনি খুব অসুস্থ। তখন বললো আচ্ছা আপনি ক্যামেরাটা অন করেন তো। এরপর আমি ক্যামেরাটা অন করলাম। তখন ক্যামেরাটা অন করার পর সে বললো পিছন ক্যামেরা দিয়ে আমাকে জায়গাটা দেখান। এরপর আমি জায়গাটা দেখালাম। তখন বললো ও ওই জায়গায় আর কতদিন আছেন। আমি বললাম আসলে আমি সঠিক জানি না এখানে যে কী হবে, তবে আছি মনে হয় বেশ কিছুদিন, আর আমি তো তেমন কোনো কিছু চিনিও না এদিকে। আপনি যদি আমার সঙ্গে দেখা করতে আসেন, মানে যদি দিল্লি ঢোকেন কাজের জন্য, যদি দেখা হয়ে যায় তাহলে খুব ভালো হবে, মানে অনলাইনে পরিচয়, আবার দেখা করব, ইন্ডিয়াতে আসলাম, মানে খুব একটা মজার বিষয়। তখন বললো হ্যাঁ আমারও না খুব ইচ্ছা করতেছে যে আপনার সঙ্গে দেখা করার, কারণ বাংলাদেশি একটা বন্ধু থাকলে যদি কখনো বাংলাদেশে যাওয়া যায় তাহলে আপনাদের বাসায় ঘুরতে যাবো। আমি বললাম হ্যাঁ ঠিকই বলছেন। সো তারপরে অনেক কথাবার্তা বলে ফোনটা কেটে দিলাম। আবার 2 দিন কেটে গেল, মেসেঞ্জারে অনেক কথা বলছি, তার ব্যবহার অনেক ভালো, তার নাম ছিল নন্দিনী। সো 2 দিন পর সে দিল্লিতে একটা কাজে আসলো। সে দিল্লিতে আসার আগে আমাকে মেসেজ করছিল আমার কাজটা হয়তো বা 2 দিনের মতো লাগতে পারে, মানে একটু ব্যস্ত থাকবো, আর 2 দিন পর আমি আপনাকে অবশ্যই কল করবো, আপনি কলটা ধরিয়েন। আমি বললাম ঠিক আছে, প্যারা নাই, আপনি কাজটা শেষ করে আমাকে নক দিয়েন। তারপর 2 দিন পর সে আমাকে কল করলো, কল করে বললো আচ্ছা আপনি কি একবারও বাইরে বের হননি, একটু বাইরে আশেপাশে ঘুরেন, আমি তো দিল্লিতেই আছি, আজকে আমি একদম ফ্রি, আজকে আপনার সঙ্গে দেখা করবো। আমি বললাম আচ্ছা দেখা করবেন। তখন সে বললো হ্যাঁ আপনি একটা কাজ করেন, ওখান থেকে বের হন। ওকে ঠিক আছে আমি বের হচ্ছি। তখন বললো আচ্ছা তাড়াতাড়ি আসেন। এরপরে আমি বের হলাম, তারপর 20 টাকা ভাড়া দিয়ে আমি ওখানে নামলাম। নামার পর সে আমাকে ভিডিও কল করলো। ভিডিও কল দেওয়ার পর সে আমাকে বললো আপনার পিছন ক্যামেরা দিয়ে জায়গাটা দেখান, তাহলে আমি আপনার ওখানে যাবো, আপনাকে খুঁজতে হবে না কষ্ট করে। এরপর আমি পিছন ক্যামেরা দিয়ে জায়গাটা দেখানো শুরু করলাম। তখন সে বললো আরে এই জায়গা তো আমি চিনি, আপনি ওখানে দাঁড়ান, 5টা মিনিট দাঁড়ান, আমি আসতেছি। সো তারপর আমি ওখানে বসে ওয়েট করতেছিলাম, মনের মধ্যে একটা অন্যরকম ফিল কাজ করতে শুরু করলো। তার সাথে হয়তো বা আমার কোনো ভালোবাসার সম্পর্ক নেই, কিন্তু মানে ফার্স্ট টাইম একটা ইন্ডিয়ান ফ্রেন্ডের সঙ্গে দেখা হবে, মানে একটা আনন্দ লাগতে শুরু করলো। হ্যাঁ, আর তাছাড়া মেয়েটার ব্যবহার, মেয়েটা দেখতেও মানে অসাধারণ। তো তারপরে 5 মিনিট পর আমার ফোনে একটা কল আসলো। তখন বললো আচ্ছা আপনি এখন কোন জায়গায় আছেন। এরপর আমি বললাম আপনি যেখানে থাকতে বলছেন আমি সেখানেই আছি। তখন বললো আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না। এরপর আমি বললাম আপনি কোনটা, আপনাকেও তো আমি দেখতে পাচ্ছি না, আপনার কি কানে ফোন দেওয়া আছে। তখন সে বললো হ্যাঁ আমি কানে ফোন ধরে আছি। তারপর আমি দৌড়ে গিয়ে না একটা মেয়েকে বললাম যে আচ্ছা আপনি কি সেই। তখন বললো যে আমি সেই, মানে আপনি কি বলতেছেন। এরপরে ফোন থেকে বলতেছে আরে না 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 আপনি কাকে ধরলেন, আমি তো ওখানে নেই। তো আমি বললাম তাহলে আপনি কোথায়। আমি খোঁজাখুঁজি শুরু করলাম, হ্যাঁ, মানে কিছুতেই পাচ্ছিলাম না দেখা। প্রায় 10-15 মিনিট মানে এরকম করে খুঁজতে খুঁজতে চলে গেল। তারপর সে আমার সামনে আসলো না। আমার মনটা খারাপ হয়ে গেল, কিরে আমি দেখা করতে আসলাম, সে কি আমার সাথে কোনোভাবে মজা নিল, মানে এরকমটা জাস্ট ভাবতেছিলাম। হ্যাঁ, সো মানে তারপর বাবা খুঁজতেছিলাম যে কার কানের মধ্যে ফোন আছে। আমরা কিন্তু লাইনেই ছিলাম, অথচ সে আমাকে বলতেছে আমাকে খুঁজে বের করেন, মানে এইরকম জাস্ট বলতেছে। আমি তো টেনশনে আছি, বাট আমার মনে হচ্ছে সে আমার সাথে মজা করতেছিল। তো আমি মন খারাপ করে হয়রান হয়ে একটা চায়ের দোকানের সামনে ব্রেঞ্চের উপরে বসে পড়লাম। একটা চা অর্ডার করলাম, বললাম যে দেখুন আপনি হয়তো আমার সাথে মজা করতেছেন, আমি আর পারবো না আপনাকে খুঁজতে, সরি। সো যখন দোকানদার আমাকে চা দিল তখন পাশ থেকে একজন বলল চা একটা দিলে হবে না, আর একটা অর্ডার দিতে হবে। সো আমি তাকাই দেখতে পারলাম সেই নন্দিনী চলে আসলো। মানে ফোনে যেমন দেখছি বাস্তবে একদম ভিন্ন, মানে বাস্তবে সে আরো সুন্দর। সে চুলগুলো ছেড়ে দিছে, সুন্দর একটা জামা পরছে, কপালে ছোট্ট একটা কালো টিপ দিছে। দেখে আমার মনটাই ভরে গেছে, মানে কি বলবো। তখন আমি দাঁড়িয়ে বললাম যে আচ্ছা আপনি কি সত্যি, হ্যাঁ মানে আমি মনে করলাম যে আপনি মজা করছেন আমার সাথে। আমি সত্যি হয়রান হয়ে গেছি, আমি ভেবেছিলাম আপনি সত্যি মজা করছেন, আসবেন না। তখন বললো আরে ধুর, আমি তো আপনার সঙ্গে দেখা করার জন্য মনে মনে অনেক আনন্দ হচ্ছে, মানে আপনি আমাদের ইন্ডিয়ায় আসলেন আর আপনার সঙ্গে এভাবে দেখা হবে আমি কখনো ভাবতেও পারি নাই। এরপরে সে বললো আচ্ছা আমার সঙ্গে একটা জায়গায় যাবেন। আমি বললাম কোথায়। তখন বললো এখানে তো অনেক গাড়ি ঘোড়া, অনেক মানুষ, এখানে না গল্প করে ঠিকঠাক জমবে না, আপনি আমার সাথে চলুন, খুব ভালো একটা জায়গা আছে। এরপর আমি বললাম কোথায়। তখন বললো আর আসুন তো। তারপর চাটা তাড়াতাড়ি শেষ করে সে আমাকে একটা জায়গায় নিয়ে গেল। সেই জায়গাটায় গিয়ে না আমি জাস্ট অবাক হয়ে গেলাম। তারপরে কি হলো জানেন। সো গাইস, এটা হলো এই নন্দিনী গল্পটার পার্ট 1। আর পার্ট 2টা যারা যারা চাও তারা এই ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করে দাও, এবং কি এই ভিডিওটার পরের ভিডিওটাই আমি পার্ট 2টা খুব তাড়াতাড়ি দিয়ে দিব। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নন্দিনী গল্পের পার্ট 2তে। আল্লাহ হাফেজ।